আমাদের সহকর্মী শ্রাবন্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তীর সঙ্গে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল। শ্রাবন্তী, এই যে টাস্ক কমিটি গঠন, সেই কমিটি যেই বিষয়গুলো আজকে উল্লেখ করেছে, শুরুতেই যেরকম আমরা বলছিলাম, মঞ্জুরাও তোমাকে জিজ্ঞেস করছিল যে এতদিন ধরে সেগুলো নয় কেন। আরও একটা বিষয়, এখনো পর্যন্ত ধৃত এই সঞ্জয়, সেই সঞ্জয়ের সঙ্গে হাসপাতালের কি যোগাযোগ থাকতে পারে, কত রকম ভাবে যোগাযোগ থাকতে পারে, এই বিষয় নিয়ে যথেষ্ট কনফিউশন, যথেষ্ট প্রশ্ন রয়েছে। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। এই বাইরের লোকের হাসপাতালে এইভাবে ঢুকে যাওয়া, তার গতিবিধি, হাসপাতালের যাবতীয় বিষয় তারা এইভাবে চলাফেরা করতে পারা, সেই বিষয়টায় নজরদারির কথা এখন আসছে। এতদিন তাহলে এক্ষেত্রে গাফিলতি ছিল, তাহলে সেই বিষয়টা পক্ষান্তরে মেনে নেওয়া। কার্যত তাই, তার কারণ শীর্ষ আদালত আজকে যে গাইডলাইন তৈরি করে দিয়েছে তার মধ্যে এই রেস্টরুম বা যেখানে থাকবেন তারা চিকিৎসকরা, সেইগুলো যেমন রয়েছে, সিসিটিভি রয়েছে, একই সঙ্গে শীর্ষ আদালতের বক্তব্য মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রপার পুলিশ আছে কিনা, পর্যাপ্ত পরিমাণে পুলিশ আছে কিনা, একই সঙ্গে মহিলাদের যৌন হেনস্থার বিষয়ে কমিটি আছে কিনা, এই ব্যাপারগুলোও যাতে দেখা হয় সে ব্যাপারে নিশ্চিত করতে হবে। রাজ্য সরকারকে রিপোর্ট দিতে হবে। মাত্র দুদিন সময় দেওয়া হয়েছে শুভজিৎ মঞ্জিরা, 22শে অগস্টের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দিতে হবে যে তদন্ত কতদূর এগিয়েছে। অর্থাৎ রাজ্য সরকারও তো নিজস্বভাবে কিছু জানতে পারছে বেশ কিছু ব্যাপারে, যে শুধুমাত্র সিবিআই তদন্ত হয়েছে যে নির্যাতিতার মৃত্যু কতজন জড়িত ছিল, এই ডেডলাইনটা কি অটোপসি রিপোর্টের ক্ষেত্রেও? শ্রাবন্তী, আমি একটু স্পেসিফিক্যালি জানতে চাইছি, এই যে ডেডলাইনটা 22 তারিখ, তুমি যেরকম বললে রিপোর্ট দিতে হবে, এই অটোপসি রিপোর্টও চাইলো সুপ্রিম কোর্ট, এটাও আমরা দেখতে পাচ্ছি। এই অটোপসি রিপোর্টও কি ওই 22 আগস্টের মধ্যেই দিতে হবে পুরোটা? দেখো, নিশ্চিতভাবে যেহেতু মামলাটি ওই দিন থাকছে, তাই অটোপসি রিপোর্টও দেওয়ার কথা বলা হয়েছে। ওই দিনকে এই অটোপসি রিপোর্টও জমা পড়বে। অর্থাৎ খুনটা কিভাবে হয়েছিল, নির্যাতিতার মৃত্যুটা কিভাবে হয়েছিল, কত আঘাতের চিহ্ন ছিল, এই ব্যাপারগুলো আদতে জানতে চাইছে শীর্ষ আদালত। শুরুতেই যেরকম বলছিলাম যে অত্যন্ত গুরুত্ব সহকারে এই মামলা দেখা হবে, সেটা স্বয়ং প্রধান বিচারপতি বলেছেন। অটোপসি রিপোর্ট তারই একটা প্রমাণ বলা যায় যে এই রিপোর্টগুলো নিজেরা চাইছেন। একই সঙ্গে যারা সেদিনকে হাসপাতাল ভাঙচুর চালিয়েছিল তাদের উদ্দেশ্য কী ছিল, কলকাতা পুলিশ আদতে তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করলো, কারা তারা, কোথা থেকে এসছে, রাজনৈতিক কোনো উদ্দেশ্য প্রণোদিত তারা কি, কোনোভাবে কি রাজনৈতিক ছত্রছায়া তারা, এখনও পর্যন্ত কয়েকজনই গ্রেফতার হয়েছে, বাকিরা পালিয়ে বেড়াচ্ছে, যাবতীয় বিষয়ে রিপোর্ট প্রকাশ করতে বলা হয়েছে। এবং নিঃসন্দেহে সেদিন যদি কোনোভাবে ব্যর্থ হয় পুলিশ, আরেকবার সমালোচনা মুখে পড়বে শীর্ষ আদালত। আরেকটা বিষয় একটু ক্লিয়ার হতে চাইবো, এই যে টাস্ক ফোর্সের কথা আমরা বলছি, ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ। এই ন্যাশনাল টাস্ক ফোর্সে এখনো পর্যন্ত যা যা দেখছি, বেশ কয়েকজন বিশিষ্ট চিকিৎসক তো রয়েইছেন ন্যাশনাল লেভেলে, পাশাপাশি বলা হচ্ছে যে ক্যাবিনেট সেক্রেটারি টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, হোম সেক্রেটারি টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেক্রেটারি ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি, চেয়ারপারসন অফ ন্যাশনাল মেডিকেল কমিশন, প্রেসিডেন্ট অফ ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনার্স। মানে এই মুহূর্তে যারা যারা থাকছেন এই টাস্ক ফোর্সের মধ্যে, এই টাস্ক ফোর্সের ক্ষমতা কতদূর, তারা কতদূর পর্যন্ত কি কাজ করবেন, কি কি কাজ করবেন, সেই বিষয়টা যদি একটু ক্লিয়ার করো আমাদের দর্শকদের জন্য। মঞ্জুরা, তুমি যাদের যে ডেজিগনেশন কথাগুলো উল্লেখ করলে, একটু ভালোভাবে খতিয়ে দেখলে দেখবো যে একটা কেন্দ্রের কথা বলা হচ্ছে, অর্থাৎ এরা প্রত্যেকে কেন্দ্রীয় পোস্ট হোল্ড করে। সাধারণভাবে দেখা যায় যে এটা একটা অনুমান করা হয় যে কোনো মামলার ক্ষেত্রে, যে যদি কেউ রাজ্য সরকারের থাকে সেক্ষেত্রে সরকারি হাসপাতালে প্রপার কিছু নাও করা হতে পারে, চিকিৎসকরা যারা রয়েছেন তাদের বক্তব্য হতে পারে যে তারা জানিয়েও কোনো সুরাহা পাননি, তার কারণ রাজ্য সরকারের প্রতিনিধি ছিলেন। কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে এটা অনেকটা তারা এই ব্যাপারটা স্বাধীনভাবে তদন্ত করে দেখবেন এবং স্বাধীনভাবে এই ব্যাপারগুলো খতিয়ে দেখবেন। যেমন এই যে সিসিটিভির কথা বলা হচ্ছে, হতে পারে যে কলকাতা এবং তার সংলগ্ন যে সমস্ত হাসপাতাল, সরকারি হাসপাতাল, সেখানে বেশ কিছু জায়গায় সিসিটিভি থাকলেও হয়তো দেখা যাবে যে বহু জায়গায় বারবার চিকিৎসকরা বলার পরেও, সেটা কলকাতার হাসপাতাল হওয়া সত্ত্বেও, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ রুমেও সিসিটিভি নেই। সেই বিষয়গুলি যদি তারা অভিযোগ করেন। শ্রাবন্তী, আমি তোমার কাছে আবারও আসবো। এই মুহূর্তে ডক্টর কুণাল সরকার আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর সরকার, এই মুহূর্তে স্টুডিও থেকে মঞ্জিরা আপনার সঙ্গে কথা বলছি, আমার সঙ্গে শুভজিৎ রয়েছেন। এখনো পর্যন্ত যা যা গাইডলাইন বা নির্দেশ আমরা দেখলাম, তাতে তিনটে জিনিস আমার মনে হলো। একটা হচ্ছে যে টাস্ক ফোর্স, ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, 22শে অগস্টের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে, এবং যারা আন্দোলন করছেন তাদের ওপর কোনো রকম শক্তি প্রদর্শন বা বল প্রদর্শন করা যাবে
না, সুপ্রিম কোর্টের এমনটাই নির্দেশ। ডক্টর সরকার, আপনিও গত কয়েকদিনে ভুক্তভোগী, কি বলবেন? দেখো, কথাটা হলো সুপ্রিম কোর্টকে এটাই অনুরোধ করব যে ভারতবর্ষের তো ৭৭ বছর বয়স হলো, এই ৭৭ বছর বয়সে আমরা অনেক কিছু গাইডলাইন দিয়েছি। এখন উই আর ইন দ্য স্টেজ অফ ইমপ্লিমেন্টেশন এন্ড উই আর ইন দ্য স্টেজ অফ চেঞ্জ। তো এখন ওই কি করে রাস্তার বাঁ দিকে গাড়ি চালাবে না ডান দিকে গাড়ি চালাবে এইসব মতবাদগুলো মানুষের হয়ে গেছে। এখন সুপ্রিম কোর্টকে দেখতে হবে টু স্পেসিফিক ইনস্ট্রাকশনস যেন ফ্রিডম অফ স্পিচ, রাইট অ্যান্ড ওপিনিয়ন এটা মেনটেন্ড হয়। সুপ্রিম কোর্টকে দেখতে হবে যেখানে আমাদের বড় বড় মেডিকেল কলেজেস, হসপিটালসে যেখানে ওয়ার্কিং কন্ডিশনস যেন ইমপ্লিমেন্টেড হয়। কোনটা করলে ভালো হয় সেটা ভারতীয় সংবিধানের প্রিয়াম্বল থেকে শুরু করে আমরা শুনতে 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 আগে একটা কান পচে গেছিল, এখন দুটো কান পচে গেছে। সুতরাং কিভাবে একটা ডাক্তারকে 6টা কোর্টে লিটিগেট করা যায় সেটাও যখন আমরা জানি, সুপ্রিম কোর্টকে জোর হস্তে নতজানু হয়ে অনুরোধ করব যে আপনাদের সেই ভালো ভালো প্রবাদ প্রবচনগুলো তুলে থাক। আমরা এখন টাইম বাউন্ড ইমপ্লিমেন্টেশন দেখতে চাই। উই ওয়ান্ট টু সি টাইম বাউন্ড ইমপ্লিমেন্টেশন। The era of guidelines and good speech is over. ডক্টর সরকার, আরো একটা বিষয়, এক্ষেত্রে আপনি দীর্ঘদিন ধরে এই ক্ষেত্রে আপনি দীর্ঘদিন ধরে রয়েছেন। আমরা কয়েকটা বিষয় একটু অবাক হয়েছে। আমরা কিছুক্ষণ আগে নিজেরাও আলোচনা করছিলাম যে আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে বিষয়গুলো বলা হচ্ছে, যেমন ধরুন হাসপাতালে আলাদা আলাদা রেস্টরুম থাকতে হবে, বায়োমেট্রিক এন্ট্রি শুরু করতে হবে, সিসিটিভি লাগাতে হবে, রাতে মেডিকেল কলেজ আবাসিকদের থাকার ব্যবস্থা, সেফটি কমিটি। এতদিন ধরে এ রাজ্যের বুকে স্বাস্থ্য ব্যবস্থায় এই আজকে যে নির্দেশগুলো আমরা দেখছি, এই নির্দেশগুলো বিনা, এই নির্দেশগুলো ব্যতি রেখেই কি স্বাস্থ্য ব্যবস্থা চলতো? তাহলে এই নির্দেশ আজ দিতে হচ্ছে কেন সুপ্রিম কোর্টকে? দেখো, আমরা তো কেউ যাকে বলে মানে সুযোগ মতো তো নিজেরা অজ্ঞানতার ভান করে লাভ নেই। সুপ্রিম কোর্টকেও জানতে হবে যে ভারতবর্ষে কোন হাসপাতালটা কেমন সেইটার একটা মাপার মানদণ্ড আছে, আমাদের ন্যাশনাল ক্রাইটেরিয়া আছে। এবং আজকে যদি সরকারি হাসপাতালের পর সরকারি হাসপাতাল সেই ন্যাশনাল ক্রাইটেরিয়ার দিকে ভ্রুক্ষেপও না করেন, অর্থাৎ তাদের কোনো স্ট্যান্ডার্ডাইজেশনের দরকার নেই, তারা সরকারি সম্পত্তি বলে তারা একটা যে কোনোভাবে একটা হাসপাতাল চালালেই সেটা হাসপাতাল হয়ে যায়। তো এইটা তো আমাদের স্বাস্থ্য মন্ত্রক, দেশের সুপ্রিম কোর্ট তো দেশটা চালাচ্ছেন না, দেশটা তো চালাচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। So what the hell were the union and state governments doing all this time? তারা কি নাকে দম দিয়ে ওপেন ইথার অ্যানেস্থেসিয়া নিয়ে ঘুমোচ্ছিলেন? তারা জানেন না, তারা দেখেন না যে আমাদের মেজর হসপিটালস এর মধ্যে কতগুলো হসপিটালস অডিটেড, কতগুলো হসপিটালস এক্সামিন, কতগুলো হসপিটাল নয়? আর আপনারাও যারা হেলথ বা এগুলো নিয়ে কথা বলেন, আজকে আমরা বিল্ডিং এর তুলোয় একটা টুথব্রাশ বিক্রি করতে গেলে বলি ISO 2020 সার্টিফাইড। একটা হাসপাতালের বিন্দুমাত্র কোনো রকম সেফটি স্ট্যান্ডার্ডাইজেশন নেই, সার্টিফিকেশন নেই, তাতে কিছু ডাক্তার নার্স পুষে দিলি সেটা কি হসপিটাল হয়? অনেক ধন্যবাদ ডক্টর সরকার আপনার রিয়াকশনের জন্য। আমরা আজকে যেই বিষয়গুলো সুপ্রিম কোর্টের তরফ থেকে এসেছে সেই বিষয়গুলোর পর আজকে কতটা টনক নড়ে এরপর সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তার কারণ যে বিষয়গুলো সুপ্রিম কোর্ট আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সেই বিষয়গুলো এতদিন ধরে দেখা হয়নি কেন, এ প্রশ্ন কিন্তু উঠছে।